নমস্কার বন্ধুরা, গপ্প সভায় সকলকে স্বাগত। গপ্প সভায় আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা অমর। আশ্চর্য হইয়া গেলাম। টাই খুলিব বলিয়া ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়াতেই টেবিলের ওপরে চোখ পড়িয়া গেল। সহসা আশ্চর্য হইয়া যাবার অনেক ভালো ভালো তুলনা এই যাবৎ পড়িয়া এবং শুনিয়া আসিতেছি। সুবিধা মতো একটি বাছিয়া লইতে পারিলে হয়তো আমার মনের ভাব অনুমান করিতে পারা আপনাদের পক্ষে সহজ হইত, কিন্তু ভালো ভালো বিশেষণ খুঁজিয়া মনের ভাব বুঝাইবার মতো মনের অবস্থা এখন নয়। সূর্য নির্দিষ্ট স্থানে উদয় হইয়া যথাস্থানে অস্ত গিয়াছে। পৃথিবী একই গতিতে চলিতেছে। নিত্যকার বাধা নিয়মের এতটুকু ব্যতিক্রম কোনোখানে ঘটিতে দেখি নাই। চোখ বুজিয়া বলিতে পারি 2 মিনিট পরে ভৃত্য চায়ের পেয়ালা লইয়া ঘরে ঢুকিবে, রাত্রির আহারের বিষয়ে প্রশ্ন করিবে। এইমাত্র যে চানাচুরওয়ালা বিচিত্র সুরে গান গাহিতে গাহিতে গলির মোড়ে অদৃশ্য হইয়া গেল, ঘণ্টাখানেক পরে আবার সেই পথ দিয়াই ফিরিয়া আসিবে একই ভঙ্গিতে গান গাহিয়া। সকালের মুখ ধোয়া হইতে শুরু করিয়া সন্ধ্যার পোশাক বদল করিতে আসার 1 সেকেন্ড আগে পর্যন্ত কল্পনাও করিতে পারি নাই আমার জন্য এতখানি বিস্ময় অপেক্ষা করিতেছে। সাদা সিধা একখানি চৌকা খামের মূর্তি ধরিয়া 28 বছর পরে হাতের লেখার পরিবর্তন হয় না মানুষের? অবিকল থাকিয়া যায়। প্রতিটি টান রেখা, প্রত্যেকটি অক্ষরের গঠনভঙ্গি। কিন্তু আমি বা চিনিয়া ফেলিলাম কেমন করিয়া? মাত্র 1 মুহূর্তের দৃষ্টিপাতে। দৃষ্টির অনেক তারতম্য ঘটিয়াছে। চশমার পাওয়ার বদলাইতে হইয়াছে একাধিকবার। অতি পরিচিত ব্যক্তির নামও চট করিয়া মনে আনিতে পারি না। অনেকবার দেখা মুখ হঠাৎ একসময় নতুন ঠেকে। বার্ধক্যের এইসব বিশেষ লক্ষণ অনেক দিনই দেখা দিয়াছে, অথচ 1 মুহূর্তে 28 বছরের বিস্তৃত স্মৃতির জবনিকা ঠেলিয়া কে যেন বলিয়া উঠিল, এ চিঠি মাধবীর। হ্যাঁ, চিঠি লিখিয়াছে মাধবী। খাম না খুলিয়াও বলিতে পারি, নিঃসন্দেহে বলিতে পারি, মাধবীই লিখিয়াছে। অধীর আগ্রহে খাম খুলিতে উদ্যত হইয়া সরাইয়া রাখিলাম। পোশাক বদল করিয়া অভ্যস্ত আরামে চেয়ারে বসিয়াছি। জানালাগুলো সব খোলা থাকা সত্ত্বেও পাখার রেগুলেটরটাকে শেষ পর্যন্ত ঠেলিয়া দিতে ত্রুটি করি নাই। ভৃত্য আসিয়া টেবিলে রাখিয়া গিয়াছে ধূমায়িত চায়ের পেয়ালা। এইবার ধাতস্থ হইয়াছি বলা যায়। হ্যাঁ, ভালো কথা। এতক্ষণে একটা চমৎকার তুলনা মনে আসিয়াছে। কোথায় যেন পড়িয়াছিলাম, মৃত ব্যক্তিকে কবর হইতে উঠিয়া আসিতে দেখিলে যেরূপ বিস্ময় বোধ হয়, ইত্যাদি। সেই কথাটা মনে পড়িয়া গেল। ভাবিয়াছিলাম ব্যর্থ জীবনের দুঃসহ বোঝা নামাইয়া মাধবী মরিয়া বাঁচিয়াছে। ভাবিয়াছিলাম, কিন্তু থাক, কি ভাবিয়াছিলাম এখন নাই বা বলিলাম। প্রমাণিত হইয়া গেল, এই সুদীর্ঘ কাল ধরিয়া সে পৃথিবীর আলো বাতাসের উপসত্ত্ব ভোগ করিয়া আসিতেছে। শুধু তাই নয়, কিছুক্ষণ পরেই সশরীরে আসিয়া দেখা দিবে এই ঘরে, আমার সম্মুখে। যদি খামের গায়ে অযথা একটা ছাপ বেশি না পড়িত, নিজেকে প্রস্তুত করিয়া লইবার সময় পাইতাম বসিয়া বসিয়া তাহার দেখা করিতে আসার অজস্র কাল্পনিক কারণ সৃষ্টি করিতে। কিন্তু তাহা হয় নাই। সে এইমাত্র আসিয়া পড়িতে পারে। 0.5 ঘণ্টা, 15 মিনিট, হয়তো আরও কম। অখিল চ্যাটার্জি লেনের সেই 16 নম্বর বাড়ি হইতে মাধবী জানাইয়াছে আমার সঙ্গে একবার দেখা করিতে চায়। যে বাড়ি ছাড়িয়া তাহারা চলিয়া গিয়াছিল 2 যুগেরও বেশি। সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিয়াছে। উঠিয়া আলো জ্বালানো হয় নাই। সম্মুখে অবস্থিত আয়নার ভিতর আর নজর চলে না। চোখে পড়ে না মসৃণ টাকের নিচে বলি রেখাঙ্কিত কুঞ্চিত ললাট। ধরা পড়ে না সংখ্যার অনুপাতে পক্ক কেশের আধিক্য।
সুইচে হাত লাগাইবার পূর্ব মুহূর্ত পর্যন্ত অনায়াসেই মনে করা যায় 28 বছর পূর্বে 17 নম্বর বাড়িতে যে যুবক বাস করিত, আমিই সেই। অভিভাবকদের দৃষ্টি এড়াইয়া যে মেয়ে আমার দুয়ার গোড়ায় আসিয়া দাঁড়াইয়াছে, সন্ধ্যার অন্ধকারেও তাহাকে চিনিতে ভুল হয় না। অস্বীকার করিব না, বুকের রক্ত দ্রুত তালে বাহিতে থাকে। হাতের এত কাছে তাহাকে পাইয়া হাতের স্বর্গ পাই। তবু সাদর অভ্যর্থনার পরিবর্তে অন্যায় দুঃসাহসের জন্য তিরস্কারই করিতে হয়। অভিমান করিবার সময় কই তাহার, উল্টা তিরস্কারই করে আমায়। বলে পুরুষের নিশ্চেষ্টতাই মেয়েদের করিয়া তোলে দুঃসাহসিক প্রগল্ভ। ধিক্কার দেয় আমার অলস যৌবনকে। পৌরুষের মর্যাদায় আঘাত লাগে। অগ্রপশ্চাৎ বিবেচনা করিয়া যাহাতে পিছাইয়া পড়িয়াছিলাম, তাহার জন্য প্রস্তুত করিয়া লই আপনাকে সেই মুহূর্তে। আর বিলম্ব করিবার সময় ছিল না। পরদিনই তাহাদের বাড়ি ছাড়িয়া দিয়া চলিয়া যাইবার কথা। ঠিক হইয়া গেল সেই রাত্রেই 12টার সময় তাহাকে লইয়া এক বন্ধুর বাড়ি গিয়া উঠিব। বিবাহের আয়োজন পূর্ব হইতেই প্রস্তুত থাকিবে। রাত্রির মধ্যে বদল হইয়া যাইবে তাহার জাতি গোত্র দুই। 25-30 বছর পূর্বের কলকাতায় এরোপ্লেন ছিল না, রেডিও ছিল না, টকি ছিল না, অনেক কিছু ছিল না সত্য, তথাপি তখনও কড়ি ফেলিলে অর্ধেক রাত্রে বাঘের দুধ মেলা অসম্ভব ছিল না। রাতারাতির মধ্যে অসবর্ণ বিবাহের পুরোহিত জোগাড় করা এমন কি বেশি। চুলে তখনও পাক ধরে নাই, তাই ইহার ভিতর অনেক কাব্য, অনেক রোম্যান্স, অনেক নূতনত্ব দেখিয়াছিলাম। সমাজ সংস্কারের স্বপ্নও বাদ যায় নাই। কিন্তু সে কথা থাক। আশেপাশের কড়া পাহারায় মাধবীকে এ ঘরে এভাবে দেখিলে হয়তো ব্যাপারটা বিপরীত হইয়া দাঁড়াইবে। তাই তাহার শিথিল মুষ্টি হইতে হাত ছাড়াইয়া লইয়া বলিলাম, কিন্তু আর না, পালাও। সে প্রায় অস্ফুট স্বরে উচ্চারণ করিল, অত ভয় কেন তোমার? হাসিয়া ফেলিলাম। তাহারই হিমশীতল কম্পিত অঙ্গুলি কয়টি তাহারই ললাটে চাপিয়া ধরিয়া বলিলাম, আর তোমার? এত সামান্য কথায় অত ভাঙিয়া পড়িবার কি ছিল? কেন সে কাঁদিয়া ভাসাইয়া দিল? এই অগাধ অশ্রুর উৎস লুকাইয়াছিল কোথায়? সেই সদাহাস্যময়ী কিশোরীর ভিতর? বিদায় লইবার সময় রাত্রি 12টার কথা তাহাকে স্মরণ করাইয়া দিলাম বার বার করিয়া। কিন্তু 12টা কি সে রাত্রে বাজিয়াছিল? মধ্যরাত্রির ঘন অন্ধকার কখন যে শেষ রাত্রে গড়াইয়া পড়িয়া প্রভাতের আলোয় চূর্ণ বিচূর্ণ হইয়া গেল, কে তাহার হিসাব রাখিয়াছে? সে রাত্রে বিছানা ছাড়িয়া উঠি নাই। পরদিনও না, তাহার পরদিন, তাহারও পরদিন। 32 দিন পরে যেদিন প্রথম উঠিয়া বসিয়া পথ্য করিলাম, খোলা জানালা দিয়া নজরে পড়িল 16 নম্বরের বাড়িতে আগাগোড়া মিস্ত্রি লাগিয়াছে। বাড়ির নতুন অধিকারী হয়তো মনের মতো ছাঁচে নতুন করিয়া গড়িয়া লইতে চায়। কিন্তু তাহারা কোথায় গেল? কোথায় হারাইয়া গেল ভীরু অভিমানিনী ভুল বোঝার বেদনা বহিয়া? কাহাকেও জিজ্ঞাসা করা বৃথা জানিতাম, কারণ দীর্ঘকালের সখ্যতার সূত্রে আবদ্ধ দুটি পরিবারের মধ্যে ইদানিং বাকালা বন্ধ হইয়া গিয়াছিল। কেবলমাত্র অত্যন্ত সাধারণ একটি নামের ভরসায় বিশেষ পরিচয়বিহীন অতি সাধারণ একটি ব্যক্তিকে 36 কোটি লোকের ভিতর হইতে বাছিয়া বাহির করার চেষ্টা সুস্থ মস্তিষ্কের লক্ষণ নয়। কিন্তু মানুষের অনেক খেয়ালি পাগলামির নামান্তর নয় কি? অবশেষে স্থির করিয়া নিশ্চিন্ত ছিলাম, সে মরিয়া বাঁচিয়াছে। তাহার মতো সেন্টিমেন্টাল মেয়েগুলোই সুইসাইড করিবার জন্যই জন্মায়। হঠাৎ ঘরে আলো জ্বলিয়া উঠিতেই যেন ধাক্কা খাইয়া জাগিয়া উঠিলাম। ভৃত্য আসিয়া সবিনয় নিবেদন করিল, একটি বিধবা স্ত্রীলোক বহুক্ষণ হইতেই অপেক্ষা করিতেছে। আমার বিশ্রামের ব্যাঘাত হইবে বলিয়া সে ডাকিতে আসে নাই। বিধবা স্ত্রীলোক? আহ, আবার এখন কে আসিল জ্বালাইতে? নিশ্চয়ই কোনো সাহায্য প্রার্থিনী। শুনিতে থাকো,
বসিয়া বসিয়া তাহার নানা ছন্দে ভণিতা করা করুণ দুঃখের কাহিনী প্রতিকার করো তাহার। না বলিবার উপায় নাই। ঈশ্বর ইচ্ছায় যেই তুমি 2 পয়সার মুখ দেখিতে পাইলে ধরা পড়িলে চুরির দায়ে। সঙ্গে সঙ্গে তোমার কষ্টার্জিত অর্থের ভাগ বসাইতে আসিল অভাবগ্রস্ত আত্মীয়ের দল, আসিল অনাত্মীয় দুস্থ বিধবা, আসিল বন্যা, আসিল ভূমিকম্প, দুর্ভিক্ষ, মহামারী, হাসপাতাল, অনাথ আশ্রম, দেশ ও দশ। উপেক্ষা করিলে নিন্দায় কান পাতার দায় হইয়া উঠিবে। ডাকিয়া আনা ভিন্ন উপায় কি? স্ত্রীলোকটি ঘরে ঢুকিয়াই প্রথম কথা কহিল, উফ, কি হাওয়া! তাহার পর গায়ের আলোয়ানখানা টানিয়া তাকাইল উপরের দিকে। কি সাংঘাতিক! পাখাখানা এখনো পর্যন্ত ফুল স্পিডেই ঘুরিয়া চলিতেছে, বন্ধ করিবার খেয়াল হয় নাই। প্রথম ফাল্গুনের চাপা হিমটুকু তো উপেক্ষার বস্তু নয়। বাতের ব্যথাটা আবার চাগিয়া উঠিতে কতক্ষণ। উঠিয়া পাখার সঙ্গে দক্ষিণের বড় জানলাটাও বন্ধ করিয়া দিলাম। মাধবী? হ্যাঁ, মাধবীই বটে। এই বিশাল পৃথিবীতে যে একদিন হারাইয়া গিয়াছিল। যদি শুনিতে চাও, বলিতে পারি, যাহার জন্য কত ব্যর্থ রাত্রি তীব্র হাহাকারে বিনিদ্র কাটিয়াছে, কত দীর্ঘদিন অশ্রুসিক্ত বেদনায় ভারাক্রান্ত হইয়াছে। এতদিন পরে সেই প্রিয়ার দেখা পাইয়া হাতে স্বর্গ পাইলাম। বলিতে পারি, অতীত স্মৃতির স্বপ্নময় দিনের মধ্যে হারাইয়া ফেলিলাম রুক্ষ কঠোর বর্তমানকে। দুইজনেই ভুলিয়া গেলাম 28 বছরের ব্যবধান। রুদ্ধশ্বাসে শুনিতে লাগিলাম কেমন করিয়া ব্যর্থ প্রতীক্ষায় সে রাত্রি ভোর হইয়াছিল। মাধবীর ক্ষুব্ধ অভিমানে কতবার সে সংকল্প করিয়াছিল মৃত্যুকে ডাকিয়া আনিবার। বলিতে পারিতাম, কাঁদিয়া বলিয়াছিল সে, একবার যদি জানিতে পারিতাম এ নির্মমতা তোমার নয় বিধাতার, ইতিহাস হইতো অন্যরূপ। বলিতাম, টেবিলে মাথা রাখিয়া অনেক কান্নাই কাঁদিল মাধবী। বলিতে পারিতাম, 16 নম্বর বাড়ি তাহার কাছে স্বর্গের চাইতে বড়, তাই অনেক চেষ্টায় অনেক সাধনায় আবার আসিয়া আশ্রয় লইয়াছে অন্তরের মণিকোঠায় বিগত দিনকে ফিরিয়া পাইবার আশায়। ভালো ভালো কথা সাজাইয়া করিতে পারিতাম অনেক কবিত্ব, সুখী আর সন্তুষ্ট হইতে তোমরা। কিন্তু সত্য কথা শুনিতে চাহিলে শুনিতে হয় সেই 16 নম্বর বাড়ির বর্তমান মালিক মাধবীর স্বামীর ভাগিনেও। বিধবা মাতুলানিকে আশ্রয় দিয়াছে নিতান্ত করুণার বশে। শুনিতে হয় মাধবী আসিয়াছিল তাহার ছেলের একটি ভালো চাকুরি করিয়া দিবার জন্য সুপারিশ ধরিতে। বলিল, আপনি তো কর্পোরেশনের এক কেষ্টবিষ্ট লোক, ইচ্ছে করিলেই হয়। ভালো করিয়াছে আপনি বলিয়া, তুমি বলিয়া আত্মীয়তা করিতে আসিলে বিরক্তই হইতাম। ইচ্ছা করিলেই যে হইতে পারিত সে কথা মিথ্যে নয়, কিন্তু সে ইচ্ছা আমি করিব কেন? লাভ কি আমার? পাড়ার যোগীন উকিল যে তাহার ছেলের জন্য নিত্য 2 বেলা আনাগোনা করিতেছে, তাহার আনা ও গোনার মধ্যে সার বস্তু আছে যথেষ্ট। নিঃসহায় বিধবা স্ত্রীলোকের অনুরোধ উপরোধের মতো অসার পার্থক্য নয়। বুঝাইয়া দিলাম, ভালো চাকুরি নিচু ডালের ফল নহে যে হাত বাড়াইলেই পারিয়া আনা চলিবে। বুঝাইয়া দিলাম, পরের চিন্তায় মাথা ঘামাইয়া সময় নষ্ট করিবার মতো সময় আমার কম। ভারী ক্ষুব্ধ হইয়া ফিরিয়া গেল মাধবী। হয়তো অপমানিতও হইয়া থাকিবে। যদি মেয়েদের ভিতর অপমান বোধ বলিয়া কিছু থাকে, থাকিতে পারে, কিন্তু আমার কি তাহাতে? অনুতাপ করিবারই বা আছে কি? কত লোকই তো অমন ফিরিয়া যায়। যে ভিখারিনী মণি অন্বেষণের আশায় শ্মশানের চিতাভস্ম ঘাটিতে আসিয়াছে, তাহার সঙ্গে আমার সম্পর্ক কি? কি আসিয়া যায় তাহার সম্মান অসম্মানে?